বাগদেবীর আরাধনা সকাল থেকেই শুরু হয়েছে। অভিনেতা তাপস পালের বাড়ি গলফ গার্ডেনের গলফ ক্লাব রোডের এই বাড়িতে তাপস পাল সকাল থেকে রীতিমতো এই যজ্ঞে রয়েছে। বলা বাহুল্য এই মুহূর্তে তাপস পালের স্ত্রী বা মেয়ে কলকাতায় নেই আর কি। তো তাপসদা, আজকে এই সরস্বতী পুজোর আয়োজন কিভাবে করছো? আয়োজন মানে বিরাট ভাবে কিছু করিনি আয়োজন। তো কাল রাত্রে আমার দিনাজি যিনি আছেন আমার মানে পাইলট বহুদিনের, তারপরে আমার রাজিকুল যে আমার মানে সিকিউরিটি আর কি, তো তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম যে বাজার করে নিয়ে চলে এসো। তা আমাদের আজ ঘরে আছে ভারতী, যে বলেছিলাম তাড়াতাড়ি চলে আসবি, একটু পায়েস টায়েস করতে হবে করতে হবে, তো সব করে টরে ভারতীর সেবায় ভারতীর সেবায় মিনাদি আছে, সবাই ভগবান করে সব আছে, সবাই এনে রেডি করে দিয়েছে। আজকে মা ভারতী মানে আমাদের সরস্বতী মায়ের যে সেবায় তুমি কি কি আজকে রান্না হচ্ছে মোটামুটি? না সেরকম কিছু না, কারণ বাড়িতে কেউই নেই, মেয়ে আমার তো বোম্বেতে থাকে, তো সেইভাবে রান্না করার কিছু নেই, কারণ একটু পরে পুজো করে আমি চলে যাব অফিসে আর কি। বৌদিও বোম্বেতে? হ্যাঁ, মেয়ের কাছে আছে। খাওয়া দাওয়া তো অন্য জায়গায় নানান কিছু হবে, কিছু একটা না দেখো, আমি অ্যাকচুয়ালি বলছি যে খাওয়াটা অ্যাকচুয়ালি নর্মাল, এভরিথিং ইজ দ্য নর্মাল, কারণ রোজই যা হয় তাই হবে। হয়তো রাত্রিবেলা একটু খিচুড়ি খাবো, মানে আজকে তোমার ডায়েটটা চেঞ্জ হবে? ডায়েটটা আমার রেগুলারই চেঞ্জ মোটামুটি, সেটা কথা না, তবে হ্যাঁ আজকে অনেকদিন পর একটু খিচুড়ি খাবো রাত্রিবেলা, কারণ ঠিক করলাম যে একটু খিচুড়ি খাই, মনে হলো যে প্রত্যেক সরস্বতী পুজোতে খিচুড়ি খাই, তো আজকে একটু রাত্রিবেলা খিচুড়ি খাবো। তাপসদা, অনেকদিন আগে যখন চন্দননগরে তুমি তখন থাকতে, তখন সরস্বতী পুজোর আবহটা কেরাম ছিল? মারাত্মক, কারণ পুজো মানে আমার কাছে তখন মানে এখনো ভীষণই, তো তখনই মনে হতো যে পুজো রাত্রিবেলা জেগে শিকল বানাতাম, সেই লাল নীল কাগজের সব আর কি, সবুজ দিয়ে শিকল বানাবো, করবো সে করবো, রাত জেগে আছি, কখন সকাল হবে কখন ভোর হবে, মায়ের রান্না, মায়ের সব সাজানো টাজানো, ঠাকুরকে করা, 5 ভাই বোন আমরা। তো সরস্বতী পুজোয় ঠাকুরের কাছে আরাধনা করবো এটাই, যে ঠাকুর বুদ্ধি দাও, শক্তি দাও, শান্তি দাও আর কি। তো তাপসদা, একটা জিনিস বারবার জানতে ইচ্ছে করে, আজকের দিনে ধরো এই সরস্বতী পুজোর দিনে তো বলা হয় ভ্যালেন্টাইন্স ডে, তো এরকম ভ্যালেন্টাইন্স মানে নতুন কোনো ধরো তখন মেয়েরা যে শাড়ি পরে আসছে, এইটা এরকম কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ, এটা তো মারাত্মক ব্যাপার, মানে সেজে গুজে কখন বেরোবো আর কি, বাড়ি পুজো শেষ করে কখন সেজে গুজে ধুতি টুতি পরে, পাজামা পাঞ্জাবি পরে বা ধুতি পরে, যেভাবে কখন বেরোবো মানুষের কাছে, কখন যাব, মানে স্কুলে পুজো হতো, আমার প্রবর্তক বিদ্যার্থী ভবনে পুজো হতো, সব জায়গায় আমি যেতাম, দৌড়তাম। প্রবর্তক বিদ্যার্থী ভবনে আমি চন্দ্রনগরে পড়তাম, তারপর দিল্লি চলে গেছিলাম পড়তে, তারপরে আবার এসে আমি কানাইলাল বিদ্যা মন্দিরে ভর্তি হই আর কি। তো পুজো তো একটা মারাত্মক ব্যাপার, সবার বাড়ি ছুটতাম আর কি, খিচুড়ি খাবো, করব, মজা করব, সব সুন্দরী মেয়েরা দেখবে, করবে। ঘটনা ঘটেছিল এরকম দুর্গাপুর মানে সরস্বতী পূজায় কোনো ক্রাশ? না মানে ঘটছিল মানে কোনটা তুমি বলছো, কোনটা? সরস্বতী পূজায় কোনো মহিলা কোনো মেয়ে? না, সবাই দেখতো, ভালো লাগতো, আনন্দ লাগতো আর কি, ভীষণ আনন্দ লাগতো। দাদা কীর্তির আগে? হ্যাঁ, নিশ্চয়ই দাদা কীর্তির আগে আর কি। তো দাদা কীর্তির আগে আর পরে তো আবহাওয়াটা বদলে গেল পুরোপুরি। একটু তো বদলেছে, কিন্তু এখনো ইচ্ছে করলে আমি পারি, বেরোতে পারি সব জায়গায়, তবে এখনো তো ইচ্ছে করে না। বাড়িতে পুজো আমার শান্তি লাগে। এই ধরো আমি কালী পুজো করি, লক্ষ্মী পুজো হয়, এবছর থেকে আমার কম্পাউন্ডে আমি দুর্গা পুজো স্টার্ট করেছি। তো এই সরস্বতী পুজো আমার কাছে এটা খুবই মারাত্মক জিনিস আর কি, কারণ আমরা বিশ্বাস করি, ধর্মভীরু আমরা নিশ্চয়ই, আমি বিশ্বাস করি ভগবানকে। আর তুমি যে বলছো যেটা আরেকটা কথা, যে আমার পাশে যারা রয়েছেন প্রত্যেকে আমাকে সাহায্য করেন, এই যেভাবে আজকে ঠাকুরের যতটুকুই আমি করি। অন্যান্য বছর সরস্বতী পুজো করো, এমনি মূর্তি পুজোর হয় না তোমার? না, মূর্তি পুজো একদমই না, কারণ মূর্তি পুজো করলে আমাদের যেটা নিয়ম হচ্ছে যে এবছরের মূর্তিকে রেখে দিতে হয়, আর আগের বছরের মূর্তিকে বিসর্জন দিতে হয়। মূর্তি পুজো করো না? মূর্তি পুজো এখন আর করছি না, এখন মানে মাকে ডাকি, মা বিদ্যে দাও, বুদ্ধি দাও, আর মেয়ে তো বোম্বেতে থাকে, তারও মানে শিক্ষা দীক্ষারও দাও, এই বলি ভগবানকে। তো তোমার যে কেন্দ্র, তোমার যে লোকসভা কেন্দ্র আছে, সেই কেন্দ্রে তো সরস্বতী পুজো প্রচুর হয়? হ্যাঁ নিশ্চয়ই, 100 বার পুজো হয় সেখানে, প্রত্যেকের বাড়িতে পুজো হয়, কৃষ্ণ কেন্দ্রে যারা পুজো করেন। এবং আমার মনে আছে যে আমরা রাত্রিবেলায় আমার এই বাড়ির পাশে ছোট্ট জায়গা ছিল, সেখানে ছোট্ট একটা ঘর করতাম, ঠাকুর পুজো করতাম, পেছনে একটু আলুর দম বানাতাম, পাউরুটি বানাতাম, এটাই মজা আর কি।
এটাই খুব মজার। তো সেটাও আজও এখনো কৃষ্ণনগর বলো, চন্দননগর বলো, সব জায়গায় হয়ে আসছে। এটা আমার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত আনন্দের, ভীষণ আনন্দের। পুজো মানে আমাকে একটাই কথা বলছি, ভীষণ আনন্দের আর কি। তাপসদাকে তো আজকে যতটুকুই হোক, সামান্য বলে না, মাকে সামান্য নৈবেদ্য দিয়েও পুজো দেওয়া যায়, তো আমি সেটাই করেছি আর কি। হ্যাঁ, তাপসদাকে যখন আমরা তৈরি হতে বলি, তাপসদা তুমি তাড়াতাড়ি দ্রুত তৈরি হও। তাপসদা আজকে একটা খুব সুন্দর পাঞ্জাবি পরে আমাদের সামনে চলে এসেছে। এটা কি তোমার সরস্বতী পূজা স্পেশাল? না, হঠাৎ মনে হলো যে আজকে একটা ভালো পাঞ্জাবি পরা উচিত আর কি। তো আবার বলছি, ভগবান করে পাঞ্জাবি এত রয়েছে যেগুলো পরা হয় না আর কি। তো আমি যে আমার সব ওই সংকট জামা কাপড় ইয়ে করে, ওকে বললাম ভালো একটা পাঞ্জাবি বার করে দেয় আমাকে একটা। তো 3-4টে নিয়ে এলো, তার মধ্যে এটা আমি বেছে নিলাম আর কি। আপনাদের মনে করে দিতে চাই, দাদা কীর্তিতে একটা সময় ছিল সরস্বতী বিদ্যে দাও বলে একটা জায়গা ছিল। দুরকম মানে তরুণ মজুমদারের ছবিতে দুরকমের সরস্বতীর কথা বলা হয়েছিল। 100 বার। তো সেইখানে সরস্বতীর একটা ব্যাপার ছিল তোমার প্রথম ছবিতেই। হ্যাঁ, মা বুদ্ধি দাও, মা শিক্ষা দাও, বুদ্ধি দাও, বড় যেন হতে পারি, এটা তো সবসময় মায়ের কাছে প্রথম ছবিতেই ছিল, প্রথম ছবিতেই আমার ছিল এটা। সরস্বতী একটা বড় গুরুত্ব তোমার। নিশ্চয়ই আমার কাছে প্রতিদিন, প্রতি মুহূর্তে আমার কাছে ভগবান বাপ মায়ের আশীর্বাদ আমার কাছে বড় বড়, ভীষণ বড় জিনিস। তাপসদা মা সরস্বতীর কাছে কি চাইবে? বাস আমি সবসময় একটা কথা বলি, মা শিক্ষা দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, সাহস দাও, শান্তি দাও।